দেখ আজকে যে স্কুলটা করাবো সেটা হচ্ছে খড়দা শিবনাথ হাই স্কুল। এই স্কুলের কস্ট ট্যাক্সের পেপারটা একটু সলভ করাবো, ঠিক আছে তো? তো দেখ লং কোশ্চেনে চলে আসি। প্রথমে তো এমসিকিউ আছে, লং কোশ্চেনে চলে আয়। দেখ ৩ এর দাগে প্রথমে কি দিয়েছে এখানে দেখ, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার লিফো মেথড। লিফো তো চলে আয়, লিফো মেথড করবো। তাহলে এখানে দাগ কেটে নিয়েছি স্টোর লেজারের। টাইমটা বাঁচানোর জন্য আমরা আগেই দাগটা কেটে নিয়েছি। তো স্টোর লেজার ব্র্যাকেটে লিখবো লিফো মেথড। প্রথমে কি বলে ২০২৪ সাল সেপ্টেম্বর মাস। ডেটে লেখ ২০২৪ সাল সেপ্টেম্বর মাসের ১ তারিখ। কি বলেছে? সেপ্টেম্বর মাসের ১ তারিখ কি বলেছে? ওপেনিং ব্যালেন্স ১৫০০ ইউনিট ৳২ করে। লেখ ওপেনিং ব্যালেন্স, মানে ব্যালেন্সে লিখবি ১৫০০ ইউনিট ৳২ করে, কত হবে? ৳৩,০০০। এখানে লিখবি কি? ওপেনিং ব্যালেন্স। হয়ে গেল, দাগ কেটে দিলাম। নেক্সট ২ তারিখ ৯০০ ইউনিট পারচেজ করেছিস ৳২.৭৫ করে। ৯০০ ইউনিট পারচেজ করেছিস ৳২.৭৫ করে। ঠিক আছে তো? কত তারিখ বলেছে তারিখটা? ২ তারিখ। ঠিক আছে? কত হচ্ছে? ৯০০ ইউনিট ৳২.৭৫ করে হলে হয় হচ্ছে ২,৪৭৫। যেহেতু লিফো বলেছে, প্রথমে লিখব ১৫০০ ইউনিট ৳২ করে, তারপর ৯০০ ইউনিট ৳২.৭৫ করে। ১৫০০ ইউনিট ৳২ করে হলে ৳৩,০০০ হয়। আর ৯০০ ইউনিট ৳২.৭৫ করে হলে হচ্ছে ২,৪৭৫। ২ তারিখ হয়ে গেল। ২ তারিখের পর কত করব? ৩ তারিখ ২,০০০ ইউনিট ইস্যু। ৩ তারিখ বলেছে ২,০০০ ইউনিট ইস্যু করব। যেহেতু লিফো মেথড, লিফো মানে লাস্টের থেকে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টেরটা আগে নেব। ৯০০ ইউনিট ৳২.৭৫ করে কত হচ্ছে? ২,৪৭৫। ইস্যু কত বলেছে বল অঙ্কটায়? ইস্যু কত বলেছিল বলতো একটু? ইস্যু বলেছিল ২,০০০। তাহলে বাকি ১১০০ টা নেব ৳২ দামের মাল। তাহলে কত হচ্ছে? ২২০০। তাহলে গোডাউনে ৳২ র মাল ১৫০০ টা ছিল, ১১০০ টা বের করে দিয়েছি। তাহলে রইল কত? আর ৪০০ টা। ৪০০ টা ৳২ করে, ৳৮০০। তুই দেখলি আমি যতগুলো সলুশন করালাম স্টোর লেদারের, দুটোই মেথড দিয়ে দেখিস কোন দুটো মেথড? দেখ, হয় স্টোর, হয় লিফো, নাহলে ওয়েটেড। হয় লিফো নয় ওয়েটেড, দুটোর মধ্যেই দিয়েছে। মানে ভালো করে দুটো খুব ভালো করে প্র্যাকটিস করবি, লিফো আর ওয়েটেড। ঠিক আছে তো? আচ্ছা ৫ তারিখ বলেছে। আচ্ছা ৫ তারিখ করব না, দেখ খুব সুন্দর কোয়েশ্চেন দিয়েছে ওরা। দেখ ১, ২, ৩ করলাম তো। এবার দেখ নিচে বলছে ৪ তারিখ বলে, দেখ শর্টেজ বলে, দেখিস ৪ তারিখ। আগে ৪ তারিখ কর, ৫ তারিখ করবি না। আচ্ছা এখানে ডেটের মধ্যে গোল্লা করবি না এরকম, হ্যাঁ? গোল করবি না। নাম্বার তাহলে গোল করে দেবে। ঠিক আছে? ৪ তারিখ বলেছে শর্টেজ ৫০ ইউনিট। শর্টেজ ইস্যুর ঘরে বসবে ৫০ ইউনিট, কত করে হবে? ৳২ করে হলে কত? ৳১০০। ৪০০ থেকে ৫০ বেরিয়ে গেলে কত রইল? ৩৫০। ৳২ করে ৳৭০০। এখানে লিখবি রিমার্কসের ঘরে শর্টেজ। ৫ তারিখ কি বলেছে? ৫ তারিখ দেখে নে। ১০০০ ইউনিট পারচেজ করি ৳৩.৭৫ করে। ১০০০ ইউনিট পারচেজ করেছি ৳৩.৭৫ করে। কত হচ্ছে? ১০০০ ইন্টু ৳৩.৭৫ করলে হচ্ছে 3750, 3750। তাহলে ৩৫০ টা ইউনিট ছিল গোডাউনে ৳২ র মাল। এখন আমি আরো ১০০০ টা মাল কিনলাম ৳৩.৭৫ করে। এটা হচ্ছে ৭০০, এটা হচ্ছে ৩৭৫০। লাস্ট পয়েন্ট। ৫ এর পর বলছে ৬ তারিখ ২০০ ইউনিট ইস্যু করেছিস। ৬ তারিখ ২০০ ইউনিট ইস্যু করেছিস, তাই তো? লেখ লিফো মানে লাস্ট ইউনিট। ঠিক আছে? ২০০ ইউনিট ইস্যু করেছিস। লাস্টে কোন রেট ছিল? ৳৩.৭২। ২০০ ইন্টু ৳৩.৭২ করলে কত হচ্ছে দেখ? ৭৫০।
তাহলে 2 টাকার মাল গোডাউনে 350টা ছিল, কোনো বের করিনি, 350টাই আছে। 3 টাকা 75 এর মাল গোডাউনে 1000টা ছিল, 200টা বের করি, রইল কত? 800টা। এটা হবে 700 টাকা। আর 800 ইন্টু 3 টাকা 75 করলে কত হচ্ছে? 3000। এটা হলো ক্লোজিং স্টক। তাহলে বোঝা গেল অঙ্কটা শেষ হয়ে গেল। তাহলে বুঝতে পারলি এই অঙ্কটা এসেছিল পরীক্ষায়। কি দিয়েছিল তোর পরীক্ষায়? লিফো এসেছিল এই স্কুলে, শোল্ডার লিফো এসেছিল। সে অরে দিয়েছিল কি? কাঁচামাল বিলির মূল্য নির্ধারণে ফিফো পদ্ধতির দুটি মানে ফিফোর দুটো সুবিধা, দুটো অসুবিধা লিখতে বলেছিল। এবার নেক্সট কোশ্চেন দিয়েছিল, লেবার 1 থেকে 3 দিয়েছিল টাইম কিপিং এর সঙ্গে টাইম বুকিং এর দুটি পার্থক্য। আচ্ছা, আরেকটা কোশ্চেন দিয়েছিল উত্তম সময় রক্ষণ পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লেখো। এবার এরপরের অঙ্কটা লেবার, ওই টেলর বলেছি এবছর ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য টেলর খুব ইম্পর্টেন্ট। 4 থেকে টেলরের অঙ্ক দিয়েছে। কি বলছে? ফ্রম দ্য পার্টিকুলার গিভেন বিলো ক্যালকুলেট আর্নিংস অফ টু ওয়ার্কার্স তাপস অ্যান্ড অমল আন্ডার টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। ঠিক আছে, চ 1 নম্বর কথা 4 কি লিখবো? ওয়েজেস আন্ডার টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। ওয়েজেস আন্ডার টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। ঠিক আছে, হয়ে গেল। কি লিখলাম? ওয়েজেস আন্ডার টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। তো প্রথমে কি করব? কি কি নাম ছিল ভদ্রলোকদের? দেখ, একজনের নাম ছিল তাপস, আরেকজনের নাম ছিল অমল। লেখ। আচ্ছা, ফর্মুলাটা লিখে নে আগে। ওয়েজেস ইকুয়াল টু কি ছিল ফর্মুলা? অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। লিখলাম অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। প্রথম জনের নাম ছিল তাপস, তারপরের জনের নাম ছিল অমল। কোশ্চেন পড়ে বলতো তাপসের অ্যাকচুয়াল আউটপুট কত ছিল? তাপসের ছিল 900 আর অমলের কত ছিল? 750, তাই তো? এবার নিচে একটা ওয়ার্কিংস করতে শিখেছি কি? পিস রেট বের করতে শিখেছি। পিস রেট বের করার ফর্মুলা কি শিখেছি? রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। একদম পুরো সিকোয়েন্স অঙ্ক নেমেছে, জানিস তো? রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। অনেক অঙ্কে বলে দেয়, খুব রেয়ার অঙ্কে বলে দেয় পিস রেট, আর বলে না দিলে বের করতে হয়। রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। কি বলেছে অঙ্কে? রেট পার আওয়ার কত? দেখ, 3 টাকা বলেছে, তাহলে 3 লেখ। রেট পার আওয়ার লিখবি 3 টাকা। আর ইউনিট পার আওয়ার কত বের করি? বলেছে 36 সেকেন্ড স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট 36 সেকেন্ড, মানে একটা ইউনিট করার জন্য 36 সেকেন্ড টাইম বরাদ্দ করে। 36 সেকেন্ড যদি 1 ইউনিট করিস তাহলে ঘন্টায় কত করবি? কারণ আমরা জানি কত সেকেন্ডে 1 ঘন্টা হয়? 3600 সেকেন্ডে। তার মানে 36 সেকেন্ড যদি একটা করি তাহলে 1 সেকেন্ডে কত করবে? 1/36। তাহলে 36 সেকেন্ডে কত করবে? ঠিক আছে তো? 100। 100ই হবে। 100। তাহলে কত? 3/100 করলে 0.03। এখানে আরো একবার চেক করে নে এখানে। বলছে 36 সেকেন্ডে যদি 1 ইউনিট করিস তাহলে কত সেকেন্ডে 1 ঘন্টা হয়? তোকে বললাম 60 সেকেন্ডে 1 মিনিট। আর তাহলে 36 সেকেন্ডে কত হবে? 1 ঘন্টা। তাহলে 36 সেকেন্ড যদি 1 ইউনিট হয় তাহলে 36 সেকেন্ডে কত করবে? 100 ইউনিট। তাহলে 0.03 বেরিয়ে গেল। তাহলে পিস রেট কত বেরোলো? 0.03। এখানে লিখবো 0.03, এখানে লিখবো 0.03। এবার আমরা কি করতাম? ওই কোনটা বিলো স্ট্যান্ডার্ড, কোনটা অ্যাবভ স্ট্যান্ডার্ড এটা করতাম। তাহলে এখানে নাম লিখবো, প্রথমে লিখবো তাপস, লিখবো অমল। তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন বলে দিয়েছিল কোশ্চেনে। কত ছিল? 900 আর 750।
এখানে লিখবো কি স্ট্যান্ডার্ড প্রোডাকশন। বলেছিল স্ট্যান্ডার্ড প্রোডাকশন? না স্যার বলেনি। 8 ঘন্টা বলেছিল আর 1 সেকেন্ডে কত ইউনিট? 100 ইউনিট। সরি 1 সেকেন্ড কেন বলছি? 1 ঘন্টায় 100 ইউনিট। 1 ঘন্টায় 100 ইউনিট হয় তাহলে 8 ঘন্টায় কত ইউনিট? 800 ইউনিট হবে। তাহলে এখানে হবে 800, এখানেও হবে 800। 8 ইন্টু 100। দেখ তাপস বেশি করে না কম করেছে? তাপস বেশি করেছে প্রোডাকশন। তাহলে এটা কি হবে? তাপসকে 800 করতে বলেছিল, ও টাইমে 900 করে দিয়েছে। তার মানে কি হবে এটা? অ্যাবাভ স্ট্যান্ডার্ড। তাপস অ্যাবাভ স্ট্যান্ডার্ড আরো বিলো স্ট্যান্ডার্ড। তাহলে তাপসকে দেবো কত পার্সেন্ট? 120%। আর অমলকে দেবো 80%। হ্যাপি 2.4 টাকা। তারপরটা কত বলছে? কত? 1.8। পরেরটা 750 ইন্টু 0.03 ইন্টু 80%, 18 টাকা। হয়ে গেল, অঙ্ক শেষ। কি এরকম অঙ্ক কিন্তু এবছর পরীক্ষায় এত বড়, মানে কি বলছি, খুব আসার চান্স, এরকম ধরনের অঙ্ক খুব আসার চান্স এই ধরনের। হয়ে গেল। অরে অরে কি দিয়েছিল? একটা ও তো থিওরি দিয়েছিল, রোয়ান এর দুটি সুবিধা দুটি অসুবিধা, আর হ্যালসে আর রোয়ানের মধ্যে পার্থক্য। আচ্ছা 5 দাগের অঙ্ক কি বলেছে দেখ, এটা নরমাল অঙ্ক দিয়ে দীপঙ্কর শুভঙ্কর অঙ্ক দিয়েছে দেখ। ঠিক আছে তো? From the following data, ascertain the total earnings of each worker separately and also calculate effective hourly rate of wages of the worker. Also calculate work cost of Dipankar and Shubhankar. ঠিক আছে তো? তাহলে দীপঙ্কর আর শুভঙ্কর ওয়ার্ক কর, আমি বলছি এরকম ধরনের অঙ্ক এবার আসার চান্স, ওয়ার্ক কস্ট দিয়ে দিতে পারে, এরকম ধরনের অঙ্ক একটা আসার সম্ভাবনা আছে। তাহলে অঙ্কটা করে দিই। ওয়ার্ক কস্ট আমরা যেভাবে অঙ্ক শিখিয়েছি সেভাবে করবো। 5 দাগের অঙ্ক, এখানে ঘর করবো দীপঙ্কর, এখানে ঘর করবো শুভঙ্কর। কিচ্ছু না, প্রথমে লিখবি কি টাইম অ্যালাউড, ব্যাকে লিখবি আওয়ার্স। টাইম অ্যালাউড অঙ্কে বলে দেয়নি, এর থেকে মাইনাস করবো কি টাইম টেকেন, ব্যাকে লিখবো আওয়ার্স। বাদ দিলে যেটা হবে তাকে বলে টাইম সেভড, ব্যাকে লিখবো আওয়ার্স। টাইম সেভ বলেছে 10 আর 8, 10 আর 8। টাইম টেকেন বলেছে কত? 18 আর 12, এটা হবে 28 আর এটা হবে 20। হয়ে গেল টাইম সেভড আওয়ার্স। এবার তোরা কোশ্চেনে দেখ রেট পার আওয়ার বলে দিয়েছিল কিছু। 5 আর 12। নেক্সট কি বলেছিল এখানে? তোর বলেছিল স্কিম, কাকে কি স্কিম দেয় বলেছিল বল? প্রথমটা হেলসে, পরেরটা রোয়ান। এবার অঙ্কটা করি। প্রথমে কি লিখবো? দাগ দিয়ে দিলাম। প্রথমে করবো টাইম ওয়েজেস, তাই না? প্রথমে লিখবো টাইম ওয়েজেস। ফর্মুলা কি? টিটি ইন্টু আর, তাই তো? টিটি ইন্টু আর।
টিটি কত ছিল দেখ, প্রথমে যদি আমি দীপঙ্করের কথা বলি, দীপঙ্করের টিটি ছিল 18, 18 সাথে 5 গুণ করে 90 হয়ে গেল। আর শুভঙ্করের কত ছিল 12 ইন্টু 12 মানে 144 হয়ে গেল, হ্যাঁ কি না? বুঝতে পারলি তো? হ্যাঁ, এটা তোরা যেহেতু বাচ্চা আছিস তো লিখে লিখে দেখাতে হবে, তাই না? কি লিখবো প্রথমে? দীপঙ্কর, লিখবো দীপঙ্কর, লিখবো শুভঙ্কর। দীপঙ্কর কত 18 ইন্টু 5, শুভঙ্কর 12 ইন্টু 12। যোগ দিয়ে লিখবো বোনাস। প্রথমে লিখবো দীপঙ্কর, দীপঙ্করকে হ্যালসে দেবো মানে 1/2 ইন্টু টিএস ইন্টু আর। ফর্মুলা যেহেতু লিখে দিলাম, না লিখলেও চলবে। 1/2 ইন্টু টিএস ইন্টু আর, বল এমনি মুখে মুখে বল। টিএস কত ছিল? টিএস 10, ঠিক আছে তো? রেট কত ছিল? 5, 10 এর সঙ্গে 5 কি করলো? গুণ হলো 50, 50 কে 2 দিয়ে ভাগ করলে কত হলো? 25। লাস্ট দীপঙ্করের পর কি লিখবো? শুভঙ্কর। ফর্মুলা কি ছিল? টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর। তাহলে বল টিটি বাই টিএ কত হবে? দেখ শুভঙ্করের দিকে দেখো, শুভঙ্কর টিটি কত ছিল স্যার? 12, 12, 12 বাই টিএ কত? 12/20। এগুলো লিখে দেখাই। 12/20 ইন্টু 8 ইন্টু রেট কত করেছিল রে? রেট 12 করেছিল। 57.6, তাই তো? কত বেরিয়েছে? 57.6 টোটাল কর। 90 আর 20 110, 115 টাকা এর। আর ওর কত হচ্ছে? 144 যোগ 57.6 কত হচ্ছে? 201.6, ঠিক আছে তো? এটা কি হয়ে গেল? ওয়েজেস। কি লিখলো? এটা ওয়েজেস বেরোলো, ঠিক আছে? যেটা বললো তাকে বলে ওয়েজেস। নরমালি ওয়েজেস হয়ে গেল, কিন্তু ওয়েজেস বের করতে হলে তো কি করতে বলি? ওয়ার্ক কস্ট, তাই তো? তো দেখ, ওয়ার্ক কস্ট কি করবো? তার নিচে লেখ, প্রথমে লেখ ম্যাটেরিয়াল, প্রথমে লেখ ম্যাটেরিয়াল। বল দেখি কুণাল কত বলেছে ম্যাটেরিয়াল? ম্যাটেরিয়াল কত বলছে বল? 2000, 3000। ওয়েজেস, ওয়েজেস কত বলেছে বল? ওয়েজেস কত? ওয়েজেস, ওয়েজেস বের করলাম তো 115 আর 201.6। লাস্ট ফ্যাক্টরি ওভারহেড। এই ম্যাটেরিয়াল 2000 আর 1000 ছিল, 2000 3000 লিখে দিয়েছিলাম। ফ্যাক্টরি ওভারহেড কত বলছিল? এটা 2000 আর 3000 বলেছিল। লিখে দে, যোগ করে দে, অক্ষর বেরিয়ে গেল। 2 2 4115, আর এটা 3 আর 1 4201.6। এটা বেরিয়েছিল ওয়ার্ক কস্ট, ঠিক আছে? এভাবে করলে একবারে হয়ে গেল, বুঝতে পারলি তো? একটা সুন্দর একটা জায়গায় থাকলে এভাবে করতে পারিস, বা অনেকে এভাবে না করে এমনি লিখে লিখেও পারে, বুঝিস তো? ওয়ার্ক কস্ট দিচ্ছে এবার, কিন্তু শিওর শট ওয়ার্ক কস্ট দেবেই আরে। অথবা কি বলেছে? অনেকক্ষণ ধরে এই অঙ্কটা এসেছিল, দেখ এই অঙ্কটা কর। মানে এই পুরো পেজের মধ্যে আমার কাছে এই অঙ্কটাই একটু লেগেছে, আর বাকি পেজের মধ্যে কিছু ছিল না অঙ্কের মধ্যে, সবই নর্মাল অঙ্ক। এই অঙ্কটা দেখ, ভালো অঙ্ক দিয়েছে। অরে দিয়েছিল দেখ, নর্মাল অঙ্কটা বুঝিস, নর্মাল মতো করে দিলাম, আজকে অরে কেমন দিয়েছে দেখ। বলছে মোস্তাফা এন্ড দীপঙ্কর আর ওয়ার্কিং ইন এ ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং সেম প্রোডাক্ট উইথ দ্য সেম এফিসিয়েন্সি। মানে দুজন ওয়ার্কার ফ্যাক্টরিতে জব করছে, মানে কাজ করে ওরা, ঠিক আছে? ওদের সেম প্রোডাক্ট করে, সেম প্রোডাক্ট এবং সেম এফিসিয়েন্সি। এবার লেখ অ্যাভারেজ অফ অ্যাকচুয়াল এন্ড স্ট্যান্ডার্ড আওয়ার 20 আওয়ার্স। তার মানে আমরা আমাদের অঙ্কে এতদিন কি বলে দিত? টাইম টেকেন বলে দিত, টাইম অ্যালাউড বলে দিত। ওরা কি করেছে? টাইম টেকেন আর টাইম অ্যালাউড এর এভারেজ বলে দিয়েছে। টাইম অ্যালাউড আর টাইম টেকেন এর এভারেজ বলেছে, গড়টা বলেছে, গড়, আলাদা করে বলেনি। বলছে মোস্তাফাকে বোনাস দেওয়া হয় রোয়ান প্ল্যানে আর দীপঙ্করকে বোনাস দেওয়া হয়
হেলসে প্ল্যানে, ঠিক আছে তো? ঠিক আছে, দিক না বোনাস। রেশিও অফ বোনাস আর্ন বাই মোস্তাফা অ্যান্ড দীপঙ্কর। দীপঙ্কর কত আর্ন করছে বোনাস? মোস্তাফা আর দীপঙ্করের রেশিও কি ছিল বোনাসের? 2:3। কি বলেছে? 2:3। বলছে রেট পার আওয়ার বলেছে তোমাকে 10 টাকা বলে দিলাম। বলছে বলো টাইম অ্যালাউড আর টাইম টেকেন কত? এবং মোস্তাফা আর দীপঙ্করের ওয়েজেস কত? ঠিক আছে, ওয়েজেস কত? এই ছিল কোশ্চেন। খুব সুন্দর অঙ্ক দিয়েছে। আমি করতে পারবো না। শোন, দেখ অরে কি দিয়েছিল? অরে যে অঙ্কটা ছিল, প্রথমে দেখ একটা করে লিখবো। বোনাস, বোনাস বের করছি কার? বোনাস অফ দীপঙ্কর। বোনাস অফ কি লিখবো? বোনাস অফ দীপঙ্কর। দীপঙ্করের বোনাস লিখবো। আচ্ছা, দীপঙ্করকে বোনাস দেওয়া হবে কোন মেথডে? মেথড ঠিক রাখবি, নাহলে অঙ্ক ভুলে যাবে। দীপঙ্করকে কোন মেথডে বোনাস দেওয়া হবে বল? দীপঙ্করকে বোনাস দেওয়া হবে হেলসে মেথডে। ব্যাকে লিখলাম হেলসে। ফর্মুলা কি? 1/2 ইন্টু টিএস ইন্টু আর, হ্যাঁ কি না? 1/2 ইন্টু টিএস ইন্টু আর। তাহলে এখানে লিখবো 1/2 ইন্টু টিএস। রেট কত করেছিল? দেখ কোশ্চেনে 5 টাকা করেছিল নাকি 10 টাকা করেছিল? দেখ তো কোশ্চেন পর। 10 টাকা করেছিল। তাহলে কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে? 5 টিএস, হ্যাঁ কি না? এটা দাঁড়াচ্ছে তো? কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে বল? 5 টিএস হয়ে গেল। এবার কি লিখবো? বোনাস অফ মোস্তাফা, এটাকে রোয়ান মেথড। কি ছিল ফর্মুলা? টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর। টিটি তো জানা নাই, টিও জানা নাই, টিএস কত? টিএস ও জানা নাই। ঠিক আছে, রেট, রেট কত করেছিল? 10। ঠিক আছে তো? এই তো এত অব্দি হলো। এবার ওরা কি বলেছিল? ওরা বলেছিল যে তোমাকে আমি দিলাম টিটি। দেখ ভালো করে পড়, ভালো করে শোন, ভালো করে মনোযোগ সহকারে শোন। বলছে দুজনের যে বোনাস, মোস্তাফা আর দীপঙ্কর 2:3। ওরা বলেছে মোস্তাফা ইস্টু দীপঙ্কর ইকুয়াল 2:3, এটা বলেছিল না? এবার বল মোস্তাফা কত বেরোলো? মোস্তাফা, মোস্তাফা বেরোলো স্যার আপনার টিটি ইন্টু টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু 10 ইস্টু মানে ভাগ। আর দীপঙ্করের কত ছিল? দীপঙ্করের বল 5 টিএস। এবার দেখ এই টিএস টিএস কেটে যায়, কোনো সন্দেহ নেই। আর এই 5 এই কাটলে কত হচ্ছে? 2 হচ্ছে এখানে। 2/3 হচ্ছে। পরের লাইনে কি করতে পারি জানিস তো? এই দুই কেটে যায়, জানিস তো? এই দুই কেটে যায়। কেটে গেল, তাহলে রইলো কি? এখানে পড়ে রইলো কি? টিটি বাই টিএ ইকুয়াল টু 1/3। টিটি বাই টি ইকুয়াল টু 1/3। পরের লাইনে টিএ ইকুয়াল টু 3টিটি ছিল। টিএ ইকুয়াল টু 3টিটি, এটা বেরোলো। এইবার আমরা কি জানি? আমাদের ওরা বলে দিয়েছিল, ভালো করে শোন, টিএ প্লাস টিটি ডিভাইড বাই 2। ওরা বলেছিল, দেখ একটা জায়গায় বলেছিল অ্যাভারেজ, অ্যাভারেজ অফ অ্যাকচুয়াল অ্যান্ড স্ট্যান্ডার্ড টাইম কত বলেছিল? কত বলেছিল? দেখ কোশ্চেনে বলেছিল 20 ঘন্টা, 20 ঘন্টা, 20 ঘন্টা। তাহলে কি বলতে পারি? টি এর জায়গায় লিখতে পারি স্যার 3টিটি, তো লিখতেই পারেন। টি এর জায়গায় টি এর ভ্যালু কত? 3টিটি প্লাস টিটি ইকুয়াল টু কত? 20 দুগুণে 40। তাহলে 4টিটি ইকুয়াল টু কত হবে? 40। তাহলে টিটি কত? 10। টিটি বেরিয়ে গেল 10। তো টিটি যদি 10 বেরিয়ে যায়, তাহলে টিএ কত? 30, হ্যাঁ কি না? টিএ কত? 30। ঠিক আছে, এত অব্দি আগে টুকে নে।
হ্যাঁ বল, এখানে কি কি পয়েন্ট বুঝতে পারিসনি বল, কি কি বুঝতে পারিসনি? এত অব্দি বুঝে গেছি, এত অব্দি? অঙ্কে ওরা বলেছিল টাইম অ্যালাউড বা স্ট্যান্ডার্ড টাইম আর টাইম টেকেন এর এভারেজ বলেছিল ২০। আর এভারেজ কাকে বলে? দুটোকে যোগ করে ২ দিয়ে ভাগ করলে তো এভারেজ হয়। তাই তো লিখলাম TA + TT/2 = 40। তাহলে TA + TT কত হলো? তাহলে কি হলো? ও এবার দেখ, ভালো করে দেখ। এবার দেখ T এর মান কত ছিল? T এর মান 3TT। তা T এর জায়গায় 3TT লিখলাম। ঠিক আছে তো? প্লাস TT যেমন রেশিও করতাম। তাহলে 3TT + TT মানে 4TT = 20 র সঙ্গে 2 গুণ করে 40 হয়ে গেল। তাহলে একটা ET কত হবে? 10 ঘন্টা। আর TA কত? 3TT। তাহলে আ তাহলে TA কত হবে? 30 ঘন্টা হবে না? তো 30 ঘন্টা 10 ঘন্টায় তো 40 ঘন্টা হবে। হয়ে গেল অঙ্কটা। তোকে তো কি বের করতে বলেছিল বল কোয়েশ্চেন পড়। স্যার আমাকে বের করতে বলেছিল স্ট্যান্ডার্ড টাইম আর অ্যাকচুয়াল টাইম, বের করে দিলাম। কি সোজা ছিল অঙ্কটা। এবার বলছি, এবার তুই পারবি না মোস্তাফা আর দীপঙ্কর ওয়েজেস কত হবে বের করতে? কর লেখ। এবার লেখ ওয়েজেস অফ মোস্তাফা। কি লিখবো ফর্মুলা? টাইম ওয়েজেস প্লাস বোনাস। ফর্মুলা কি ছিল? TT × R। এই মোস্তাফা কি ছিল? হ্যালসেন আর রোয়ান? রোয়ান। মোস্তাফা ছিল রোয়ান। লিখবো কি? TT/TA ইন্টু TS ইন্টু R। TT কত বের করলাম? 10 ঘন্টা। রেট তো 10ই বলে দিয়েছে। TT 10, TA কত হবে? TA কত ছিল? TA 30 আর TS কত? কত হবে? 30 আর 10 বাদ দিলে 20 হচ্ছে। তাই না? আর রেট 10 টাকা করে। একটা শূন্য একটা শূন্য কেটে গেল। তাই না? তাহলে 10 10 এ 100 প্লাস 200 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 66.66। দেখ তো জানি না, করে দেখ। এটাই বেরিয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। এবার লিখবো ওয়েজেস অফ দীপঙ্কর, তাই তো? ফর্মুলা হবে টাইম ওয়েজেস প্লাস বোনাস। ফর্মুলা TT × R। আর বোনাস কত হবে? হ্যালসের নিয়মে 1/2 ইন্টু TS ইন্টু R। TT কত? 10 × 10 প্লাস 1/2 ইন্টু TS কত? 20 ইন্টু 10। তাহলে 100 প্লাস 100 কত হলো? অ্যান্সার 200। শেষ হয়ে গেল অঙ্কটা। পরের অঙ্কে চলে আসছি। তাহলে আমাদের কি শেষ হয়ে গেল? কস শেষ। ট্যাক্সে চলে আসছে। শোন, ট্যাক্সে চলে আয়। বলছে মিস্টার তাপস ইজ দ্য ওনার অফ এ হাউস ইন দিল্লি। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স ফাইন্ড আউট দ্য নেট অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি। তাহলে কি বের করতে হবে? ন্যাপ বের করতে, ন্যাপ বের করতে হবে। চ ন্যাপ বের করা যাবে, অঙ্কটা কর। ন্যাপ কি করে বের করবো? ওরা তোকে নেট মিউচুয়াল বলে দিয়েছে। আমি কি বলেছিলাম? নেট বলে দিলে কি করতে? গ্রসে নিয়ে যেতে হবে। যেহেতু KMTC তে বাড়ি আছে, কি করবো এখানে? 10/9 করবো। নেটের সাথে 10/9 গুণ করলে হয়ে যাবে গ্রস। তো চ অঙ্কে চলে আয়। 6 নম্বর অঙ্ক। তাহলে কি লিখবো? প্রথমে লিখবো গ্রস মিউনিসিপাল ভ্যালু। হ্যাঁ, কর। গ্রস মিউনিসিপাল ভ্যালু কত হবে? 45,000 টাকা ইন্টু 10/9 মানে 50,000 টাকা। এই তো ঘর হয়ে গেল তো। ঠিক আছে তো? তারপর কি লিখতাম বল? ফেয়ার রেট। ফেয়ার রেট কত বলেছে বল অঙ্কে? 45,000। লেখ ফেয়ার রেট 45,000। দুটোর মধ্যে বড় কোনটা? 50,000। এবার লিখবো কি? স্ট্যান্ডার্ড রেট কত বলেছে বল অঙ্কে? স্ট্যান্ডার্ড রেট বলেছিল 47,000। লেখ 47,000। দুটোর মধ্যে ছোট কোনটা? 47,000। যেটা বেরোলো তাকে বলা হয় স্টেপ 1।
স্টেপ 1 কি বলে লিখবো? রিজনেবল এক্সপেক্টেড রেট। স্টেপ 2 কি লিখবো? অ্যানুয়াল রেট। দেখা যাক অ্যানুয়াল রেট কত বলেছে। অ্যানুয়াল রেট তো বলেনি তোর, রেন্ট রিসিভ বলেছে 25,000 আর 2 মাস ভ্যাকেন্ট, তার মানে তুই 10 মাসের ভাড়া পেয়েছিস। তাহলে 25,000 টাকা 10 মাসের সমান, তাহলে 12 মাসে কত হবে? তাহলে 30,000 হতো একটা করে। 30,000 লিখে দে। অ্যানুয়াল রেন্ট লিখবি কত? 30,000। 25,000 বাই 10 ইন্টু 12। দুটোর মধ্যে বড় কোনটা বল? 47,000, তাই তো? যেটা বেরোলো তাকে বলা হয় স্টেপ 3। কি লিখবো স্টেপ 3 দিয়ে? হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। এর থেকে মাইনাস করবো লস ডিউ টু ভ্যাকেন্সি। কত হবে ভ্যাকেন্সির জন্য? কত টাকা ডিডাক্ট হবে? এই 25 আর 30 ডিফারেন্স কত? 5,000 টাকা না? তাহলে কি করে দেখাবি? 30,000 মাইনাস 25,000, 5,000 বাদ দিয়ে কত হলো? 42,000 টাকা। এটাকে বলা হয় গ্রস অ্যানুয়াল ভ্যালু। হয়ে গেছিল অঙ্ক না? হ্যাঁ। এর থেকে মাইনাস দিয়ে লিখবো মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner. মিউচুয়াল ট্যাক্স কত বলেছে বল? 10%, তাই তো? মিউচুয়াল ট্যাক্স কার উপর হয়? নেটের উপর হয়। নেট ছিল 45,000, 45,000 10% করলে হবে 4,500 টাকা। 37,500 হলো অ্যান্সার। নেট লিখো, নেট অ্যানুয়াল ভ্যালু। শেষ হয়ে গেল পড়া। নেক্সট কি বলেছে? 6 এর দাগের অঙ্কটা হয়ে গেল। 6 এর এ ছিল, তো সে কি থিওরি লিখতে দিয়েছিল? বলেছিল ডিমড ওনার বলতে কি বোঝো আর গৃহ সম্পত্তি পৌর মূল্য মানে মিউনিসিপাল ভ্যালু বলতে কি বোঝো? হয়ে গেল। বি তে বলেছিল ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার সম্পর্কে লেখো। এর সঙ্গে আরেকটা থিওরি দিয়েছিল, বলছে 4টে এমন ট্রানজাকশন লেখো যেগুলোকে ট্রান্সফার বলে মানা হয় না। আচ্ছা, এই থিওরিটার সঙ্গে ওরে কি থিওরি দিয়েছিল? শর্ট টার্ম ক্যাপিটালের সঙ্গে লং টার্ম ক্যাপিটালের পার্থক্য। আচ্ছা, লাস্ট আদার সোর্সের একটা অঙ্ক দিয়েছিল। ঠিক আছে তো? বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট ইনকাম ফ্রম আদার সোর্সেস অফ মিস্টার ঋষভ রয় ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। এবার দেখ আদার সোর্সের অঙ্ক দিয়েছে। চ ছোট করে দাগ কেটে নে। 6 এর দাগের অঙ্ক। ঠিক আছে তো? প্রথমে দেখ, প্রথমে কোশ্চেনে কি বলে? ফ্যামিলি পেনশন বলেছিল না? ফ্যামিলি পেনশন 48,000 টাকা ফ্যামিলি পেনশন। প্রথমে লেখ ফ্যামিলি পেনশন। কত পেয়েছিস? ইনার লিখবি 48,000 টাকা। হ্যাঁ, ইনার লিখলি 48,000 টাকা। এর থেকে মাইনাস করবি কি? এক্সেমশন। আমরা তো শিখিয়েছিলাম ফ্যামিলি পেনশন কত নম্বর ধারায় বলা আছে। কত নম্বর ধারায় বলা ছিল ফ্যামিলি পেনশন বল? আন্ডার সেকশন 57 সাবসেকশন 2A। ঠিক আছে, কি লিখবো? লিখবো 1/3 অফ ফ্যামিলি পেনশন, তাই তো? 1/3 অফ ফ্যামিলি পেনশন or 15,000 টাকা।
হুইচ এভার ইজ লোয়ার। তাহলে বল ৪৮,০০০ 1/3 করলে কত হয়? ১৬,০০০। ১৬ আর ১৫ ছোট কোনটা? ১৫,০০০। ৪৮ থেকে ১৫ বাদ দিলে কত হয়? কত হয়? ৪৮ থেকে ১৫ বাদ দিলে ৩৩,০০০, তাই তো? হয়ে গেল। নেক্সট কি বলেছে? ডিভিডেন্ড রিসিভড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি আর ফরেন কোম্পানি দুটোই দেখে দেখে বসিয়ে দে। একটা পরে আমরা কালকেই দেখি সবাই যখন থাকবে তখন আমি একটা পয়েন্ট বুঝিয়ে দেবো, বুঝিস তো? সবাই যখন থাকবে। কারণ এই পয়েন্টটা বোঝানো উচিত। ঠিক আছে তো? সবাই যখন থাকবে পয়েন্টটা বোঝানো উচিত। ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেয়েছে কত? এখানে ৳১০,০০০ পেয়েছে তো? অনেক সময় না ব্র্যাকেটে বলে দেবে যে এই ডিভিডেন্ডটা কামানোর জন্য কোম্পানি কিছু খরচা করতে হয়েছে। তাহলে আমি টাটা কোম্পানি টাকা লাগিয়েছি ওখান থেকে ডিভিডেন্ড পেয়েছি। এই ডিভিডেন্ড টাকা পাওয়ার জন্য কিছু খরচা করতে হয়েছে। এবার খরচা করলে কত টাকা ছাড় পাওয়া যায়? এটার রুল আছে একটা। রুলটা বলে সবাইকে নিয়ে বলে দেবো। ঠিক আছে? সবাই যেদিন থাকবে নিয়েই বলে দেবো। ঠিক আছে? দেখে নেব। আজকে তো সবাই আসেনি। তো সেই দিনেই বলে দেবো। আচ্ছা, ঠিক আছে। মানে এখানে এই অঙ্কে নেই, এই অঙ্কে থাকলে অবশ্যই বলতাম। এই অঙ্কে নেই। এখানে যেমন হয় তেমন বসিয়ে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি কত টাকা লিখবো বল? কত টাকা লিখবো ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি? কোথায় আছে? নেই তো। ঠিক আছে তো? ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি লেখ। লেখ ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি কত টাকা ছিল বল? ১০,০০০, তাই তো? ফরেন তো আছে। দুটোই আছে। দুটোই লিখতে হয় না? ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেয়ে ৳১০,০০০, ৳১০,০০০ লিখবো। ফরেন থেকে ৫ পেয়ে ৫ লিখবো। দুটোই ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি ৳১০,০০০ লিখবো। আর কি ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি কত? ৳৫,০০০ লিখে দেবো। নেক্সট কি বলেছে? ইন্টারেস্ট রিসিভড অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। মনে আছে পোস্ট অফিসে কত? ৳৩,৫০০ ছাড় পাওয়া যায় সিঙ্গেল অ্যাকাউন্টে। ৳৩,৫০০ ছাড় পাওয়া যায়। পেয়েছিস ৳৪,০০০। পেয়েছিস ৳৪,০০০, তাই তো? তাহলে আসবে কত? ৳৫০০। ৳৫০০ লেখ ইন্টারেস্ট রিসিভড অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। লেখ ইন্টারেস্ট রিসিভড অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। ইন্টারেস্ট রিসিভড অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা? ৪,০০০ থেকে ৳৩,৫০০ মাইনাস হয়ে ৳৫০০ বসবে। হ্যাঁ, লেখ ৪,০০০ মাইনাস ৩,৫০০। নেক্সট কি বলেছিল? অনেকগুলো পয়েন্ট দিয়ে দিয়েছিল, বুঝিস তো? ইনকাম ফ্রম হর্স রেস লেখ। লাস্ট পয়েন্ট লেখ ইনকাম ফ্রম হর্স রেস। আদার্স যেমন এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, বুঝছিস? এই একটা অঙ্ক করলে মোটামুটি ঠিক আছে। মানে আদার্স কমন হয়ে গেল তোর। হ্যাঁ, তুই এর সঙ্গে একটা পয়েন্ট জুড়ে নিবি। আমি না আ একটা অঙ্ক সেট করেছি, বুঝিস তো? একটা অঙ্ক সেট করেছি। ওই একটা অঙ্ক করে রাখলে, ওই একটাই অঙ্ক করে গেলে পরীক্ষার জন্য আর বাইরে কোনো অঙ্ক করতে হবে না। একটাই অঙ্ক। মাস্টার প্রবলেম। বুঝতে পারলি নাকি? মানে একটা অঙ্ক করে গেলে আর কোনো আদার সোর্স করতে হবে না। গ্যারান্টি সহকারে। যেকোনো আদার সোর্স এর অঙ্ক পেয়ে ৪ এ ৪ পেয়ে যাবি। একটাই অঙ্ক করে গেলে। পারবি করতে একটা অঙ্ক? একটা অঙ্ক করে গেলে ৪ এ ৪। আমি দিয়ে দেবো। ঠিক আছে? একটা অঙ্ক দিয়ে দেবো। আর কিচ্ছু করতে হবে না। ওই একটা অঙ্ক করে গেলে আদার সোর্স ৪ এ ৪ পেয়ে যাবি। ঠিক আছে তো? ইনকাম ফ্রম হর্স রেস কত টাকা? বলে যে ৳৪৯,০০০ দিয়ে নেট তো আসে না, আসে কোনটা? গ্রস আসে। তাহলে লিখব কি ৪৯,০০০ গভর্নমেন্ট ৩০% ট্যাক্স কেটে নিয়েছে। তাহলে এটা তো ৭০ এর সমান। তাহলে ১০০ কত? ৳৭০,০০০ দেখ তো। যোগ করে দে অঙ্ক শেষ। কত টোটাল? ১,১৮,৫০০, তাই তো? যেটা বেরোলো তাকে বলে ইনকাম ফ্রম আদার সোর্সেস। কত বেরিয়েছে? ১,১৮,৫০০ সবাই বলল। ঠিক আছে তো? ৭ এর দাগের অঙ্কটা কি হয়েছে? হাউস প্রপার্টির অঙ্ক দিয়েছিল, দেখেছো? এটা বলেছিল কি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কত? বড় অঙ্ক দিয়েছিল। একটা দাগ কাট, লম্বা দাগ কাট। রুপিসে ৩ টে ঘর করবি। কত দাগের অঙ্ক দেখ এটা? ৭ নম্বর।
রূপে তিনটে দাগ কাট। প্রথমে এ দিয়ে লিখছি, কি বলেছে এ দিয়ে? বলছে হাউস ওয়ান ব্যাকে লিখবি সেলফ অকুপাইড ফর রেসিডেন্স। সেলফ অকুপাইড ফর রেসিডেন্স। কি বলছিল এটা? হাউস ওয়ান বলেছিল তাই না? ঠিক আছে তো? কি লিখবো প্রথমে? আমরা তো জানি সেলফ অকুপাইড শুরু হয় ন্যাপ থেকে, ন্যাপ। প্রথমে লিখবো নেট অ্যানুয়াল ভ্যালু বলে সেকেন্ড ঘরে লিখবো নীল। কি লিখবো? ডিডাকশন আন্ডার সেকশন 24 একটাই আসবে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লোন। আন্ডার সেকশন 24 সাবসেকশন বি। ঠিক আছে তো? তো ইন্টারন্যাশনাল লোন কত বলেছিল বল প্রথমবারই? স্যার ইন্টারন্যাশনাল লোন বলেছিল কত? 2 লাখ টাকা। আমরা কি জানি সেলফ অকুপাইড বাড়ির জন্য ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়? 2 লাখ টাকা। স্যার লোনটা কি পারপাসে নিয়েছে? দেখ তো নিচে বলেছে কিছু? দেখ। আবার অ্যাডজাস্টমেন্ট দিয়েছিল করে। বলেছিল ইন্টারন্যাশনাল লোন ফর বোথ দ্য হাউস রিপ্রেজেন্ট ইন্টারন্যাশনাল লোন টেকেন আফটার 1499। ঠিক আছে, লোনটা নিয়েছি কবে? লোনটা কবে নিয়েছি? 1/4/99 এর পরে লোন নিয়েছি। কেন লোন নিয়েছি? রেনোভেশনের জন্য। রেনোভেশন, রিপেয়ার আর রেনোভেশনের জন্য কত টাকা ছাড় পাওয়া যায়? 30,000 টাকা। 30,000 টাকা। তাহলে এখানে কত লিখবো? 30,000 টাকা লিখবো। 2 লাখ টাকার বদলে লিখে দেবো কত? 30,000 টাকা। তবে অ্যান্সার কত? -30,000। হাউস 2 কি ছিল? লেট আউট। দেখি কোশ্চেনটা দেখি ভালো করে। বলেছিল কোন শহরে বাড়ি? না স্যার শহর তো বলেনি। শহর তো তোকে বলেনি। তার মানে নরমাল যেমন তেমন কর। প্রথমে লেখ গ্রস মিউনিসিপাল ভ্যালু 2.5 লাখ টাকা লেখ। তার নিচে লিখবো ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট কত বলেছিল বলো অঙ্কে? 2,40,000। দুটোর মধ্যে বড় কোনটা? 2.5 লাখ। এবার লিখবো কি? স্ট্যান্ডার্ড রেন্ট। কত বলেছিল অঙ্কে? কিছু বলে নাই অঙ্কে। স্ট্যান্ডার্ড রেন্ট অঙ্কে কিছু বলে নাই। না বললে কি হবে? এনএ। তাহলে সেকেন্ড ঘরে লিখবো কত? 2.5 লাখ। কি লিখবো এখানে? স্টেপ 1 কি লিখবো? রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। স্টেপ 2 কি লিখবো? অ্যানুয়াল রেন্ট। অ্যানুয়াল রেন্ট কত বলেছে বল এখানে? স্যার ভ্যাকেন্ট বলেছে অঙ্কে? ভ্যাকেন্ট বলেছে কি? না ভ্যাকেন্ট বলেনি অঙ্কে। তার মানে আচ্ছা 2 নম্বর 2 মাস ভ্যাকেন্ট ছিল, ভ্যাকেন্ট 2 মাস ছিল। আর অ্যাকচুয়াল রেন্ট বলেছে কত দেখ? 2,64,000, মানে এটা 10 মাসের ভাড়া ছিল। তাহলে 12 মাসে কনভার্ট করতে হবে। তাহলে 2,64,000 2,64,000 ডিভাইড বাই 10 ইন্টু 12। কত হচ্ছে? 3,16,800। ঠিক আছে?
এখানে যে অ্যাকচুয়াল রেন্ট বলেছে মানে এটাই ধরে নিলাম রেন্ট রিসিভ দিয়েছে, রেন্ট রিসিভ। ঠিক আছে? 3,16,800 দুটোর মধ্যে বড় কোনটা? 3,16,800 লিখে দে। এটা হলো স্টেপ 3। কি লিখবো? হায়ার অফ, লেখ হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। থেকে মাইনাস করবো কি? লস ডিউ টু ভ্যাকেন্সি। ঠিক আছে তো? লস ডিউ টু ভ্যাকেন্সি কত হবে? সিম্পল ব্যাপার। এই 3,16,800 আর 2,64,000 এর মধ্যে বিয়োগফলটাই হবে লস ডিউ টু ভ্যাকেন্সি। 3,16,800 মাইনাস 2,64,000 কত হচ্ছে? লেখ 52,800। কত হচ্ছে? ওটা থেকে ওটা মাইনাস করে কত হচ্ছে? 2,64,000। এটা হলো গ্রস অ্যানুয়াল ভ্যালু। এর থেকে মাইনাস করব কি? মিউনিসিপাল ট্যাক্স। এর থেকে মাইনাস করব মিউনিসিপাল ট্যাক্স। লেখ কত পার্সেন্ট বলে? 10%। 10% বলেছে। এবার বলছি মিউনিসিপাল ট্যাক্স কার উপর চাপাতে? মিউনিসিপাল এর উপর। তা মিউনিসিপাল কত ছিল অঙ্কে? 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা। 2.5 লাখের উপর 10% চাপিয়ে দেব। ঠিক আছে তো? 2.5 লাখের উপর 10% চাপিয়ে দেব। ঠিক আছে? এখন বলি স্যার এখানে তো মিউনিসিপাল ট্যাক্স তো নেটের উপর চাপাতে হয়। কিন্তু কোশ্চেন তো ক্রস দিয়েছে দেখ। যেহেতু শহর বলেনি অঙ্কে, তাহলে গ্রস আর নেটের কোনো ভ্যালুই রইল না। কোনো মানেই রইল না। ঠিক আছে? শহর যেহেতু বলেনি। শহর বললে আমি অবশ্যই ক্যালকুলেশন নিয়ে আসতাম এটা। ঠিক আছে তো? এটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে এবং ফিনান্সের উপর বেস করে, ভ্যারি করে। কেউ মনে করতেই পারে যে মিউচুয়াল ট্যাক্স নেটের উপর হয়, সে 2.5 লাখের উপর 9/10 করতে পারে। করে তারপর 10% চাপিয়ে দিতে পারে। বাট বেটার যেটা বললাম আ যেহেতু কোশ্চেনে কিছু বলেনি, তাই গ্রস মিউনিসিপাল হলো ওটাকে ওর উপরেই 10% চাপিয়ে দেব। ঠিক আছে? 2.5 লাখের 10% ৳25,000 এখানে লিখলাম। 2.5 লাখের 10% 25,000 সব বলবো। আমরা বেসিকটা পড়লাম। আমি দেখেছি অ্যাডজাস্টমেন্ট আছে মিউনিসিপাল ট্যাক্সের। বি নম্বর অ্যাডজাস্টমেন্টে বলেছে 30% অফ মিউনিসিপাল ট্যাক্স ইন রেসপেক্ট অফ হাউস নাম্বার 2 ঠিক আছে হ্যাজ নট বিন পেড ডিউরিং দ্য ইয়ার। আচ্ছা 30% পে করা হয়নি। মানে পে করা হয়েছে কত? 70% ইনটু 70% কর। তাহলে 25,000 এর 70% কর। 17,500 টাকা। ৳2,64,000 মাইনাস 17,500 কত হচ্ছে? 2,46,500 টাকা। যেটা বেরোলো তাকে বলা হয় নেট অ্যানুয়াল ভ্যালু। এর থেকে মাইনাস করব ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখব স্ট্যান্ডার্ড ডিডাকশন। কত? 2,46,500 এর উপর 30%। কত হচ্ছে? 73,950। আর কি হবে? ইন্টারেস্ট অন লোন। তো ইন্টারেস্ট অন লোন কত দিয়েছে দেখো অঙ্কে? 1,35,000। আর বলেছে লোনটা নেওয়া হয়েছে কবে? লোনটা নিয়েছে অ্যাকচুয়ালি নেওয়া হবে পর। আর কি পারপাসে লোন নেওয়া হয়েছে? বলছে রেনোভেশন। তো ওই কত টাকা ছাড় পাওয়া যায়? রেনোভেশনের জন্য লোন নিলে ম্যাক্সিমাম 30,000 টাকা। তো এখানে 30,000 টাকা লিখে দে। তো হচ্ছে 1,03,950 বাদ দিয়ে বাইরে বসিয়ে দে।
হচ্ছে 1,42,550 আর উপরে কত ছিল -30,000, তাহলে কত হচ্ছে 1,12,550। এটা হলো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আচ্ছা, অরে কি দিয়েছিল? অরে বলেছিল বাড়ি থেকে আয় কিন্তু গৃহস্বামী থেকে আয় বলে বিবেচিত হবে না, এমন দুটো উদাহরণ দাও। ঠিক আছে তো? তারপর বি তে কি বলেছিল? শর্ট নোটস, ফেয়ার ডেট আর স্ট্যান্ডার্ড ডেট থিওরি দিয়েছিল। লাস্টে সি তে পয়েন্ট দিয়েছিল ছোট্ট একটা অঙ্ক, এইটুকু ছোট্ট জায়গায় করে দিয়েছি। ছোট্ট অঙ্ক, 2 লাইনের অঙ্ক। নেট মিউনিসিপাল বের করতে বলেছিল অফ দ্য হাউস প্রপার্টি। হাউস প্রপার্টি নেট মিউনিসিপাল বের করো। বাড়িটা বলছে কলকাতায়। ঠিক আছে? গ্রস মিউনিসিপাল বলে দিয়েছে 50,000 টাকা। তোকে নেট মিউনিসিপাল বের করতে হবে। দেখ এক্ষুনি হয়ে যাবে অঙ্কটা। দেখ এখানেই করে দিচ্ছি অঙ্কটা। গ্রস মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে অঙ্কে। নরমাল অঙ্ক দিয়েছে একদম। কত টাকা দিয়েছে? 50,000 টাকা। ঠিক আছে? এর থেকে কি মাইনাস করি? স্ট্যান্ডার্ড ডিডাকশন 10%। তো 50,000 10% করলে কত হবে? 5,000 টাকা। তাহলে কত হলো বাদ দিয়ে? 45,000 টাকা। এর থেকে মাইনাস করতে হয় ওয়াটার অ্যান্ড সিভারেজ ট্যাক্স। একবারে করে দিই, একবারে ওয়াটার অ্যান্ড সিভারেজ ট্যাক্স। হয়ে গেল তো, শেষ। কত পার্সেন্ট? 5 আর 3 কত হলো? 8% করেছিল মনে হয় একদিন এরকম একটা অঙ্ক। তাহলে কার উপর হবে? 8%, 45,000 টাকার উপর। 45,000 টাকার উপর হবে 8/108। শিখিয়েছিলাম এটা। কত? 3,600 টাকা। বাদ দিন। 41,400 টাকা। যেটা বেরোলো তাকে বলা হয় নেট মিউনিসিপাল ভ্যালু। এটাই তোকে বের করতে হবে। তাহলে এই পেজটা কমপ্লিট করে দেবে।